আজকে তামাদি আইন পড়াবো। আমি একটু কোশ্চেনটা খুলে নিই, একটু 1 মিনিট। তামাদি আইন তো আপনার বেসিকটা তো সবাই জানেন, তাই না? জি ম্যাম। বেসিক হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকে দেওয়ানি মামলা করার। তো ওই নির্দিষ্ট সময় পরে যদি কেউ আদালতে গিয়ে এটার মামলা করে বা প্রতিকার চায়, সেই ক্ষেত্রে হচ্ছে মামলা চলবে না, মানে খারিজ হয়ে যাবে। এটি হচ্ছে তামাদি আইনের মূল বিষয়। আপনাদের 1 নম্বর প্রশ্নটা আলোচনা করি। এর মধ্যে যদি কারো কোনো স্পেশাল কিছু থাকে যে বোঝেন না, তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে যে তামাদি আইন কাকে বলে? তামাদি আইনের উদ্দেশ্য কি? তামাদি আইন কাকে বলে? সেটার যদি আপনি সংজ্ঞা চান তাহলে হচ্ছে তামাদি হচ্ছে নির্ধারিত সময় অতিক্রম করা। তামাদি শব্দটারই এই অর্থটা। নির্ধারিত সময়। তো নির্ধারিত সময় পরে যদি আদালতে কেউ মামলা দায়ের করে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি প্রতিকার পাবে না। হ্যাঁ? তামাদি আইনের এই নিয়মটাই হচ্ছে, এটাই হচ্ছে তামাদি আইন। অ্যাকচুয়ালি তামাদি আইনের উদ্দেশ্য কি? তামাদি আইনের উদ্দেশ্য হচ্ছে যে এই যে দেওয়ানি যে বিরোধগুলা, একজনের সাথে আরেকজনের বিরোধ, টাকা পাওনা ছিল, জমি দখল করে ফেলছে, উদ্ধার করতে চায়। এইগুলা বিষয় হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির যে বিরোধ। আপনারা প্রাইভেট ল আর আ পাবলিক ল সম্পর্কে জ্ঞান আছে কিনা আমি জানি না। পাবলিক ল হচ্ছে যে যেটা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করা, যেরকম খুন, ডাকাতি, চুরি। হ্যাঁ, এগুলাতে রাষ্ট্র বাদী হয়ে কিন্তু মামলা করে। আর প্রাইভেট ল হচ্ছে যে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির যে অধিকার হরণ করে, সেটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির। কিন্তু যখন সেটা ক্রিমিনাল অফেন্স এ চলে যায় সেটা কিন্তু পাবলিক ল হয়ে যায়। তো দেওয়ানিটা প্রাইভেট লর ক্ষেত্রে কাজ করে। যেরকম তামাদিটা প্রাইভেট লর ক্ষেত্রে কাজ করে। যেরকম দেওয়ানি বিষয়গুলা। আপনি জমি দখল করতে যাচ্ছেন, আপনার জমি বেদখল হয়ে গেছে। তারপরে টাকা পান, টাকা উদ্ধার করবেন। এই যে এটার একটা সময় আছে। এই সময়ের ভিতরে যদি আপনি আবেদন না করেন তাহলে আর আপনি আবেদন করতে আদালতে কোনো সমাধান পাবেন না। এমনি যদি আপনি মীমাংসা করে সমাধান মানে অর্জন করতে পারেন সেটাতে আদালতের কোনো সমস্যা নেই। কিন্তু মামলা আর চলবে না। তামাদি আইনের উদ্দেশ্যটা হলো যে বিরোধ যে মামলার যে বিরোধ সেটা হচ্ছে দ্রুত আপনার বিরোধটা নিরসন করা। যখন আপনি ঋণের টাকা ৩ বছরের মধ্যে আদায় করতে পারবেন না, তখন কিন্তু আদালত তার সমাধান দিবে না। তাতে কি হইল? একজনের প্রতি যে আরেকজনের বিরোধ বলতে মামলা করার যে ইনটেনশনটা সেটা আর থাকবে না। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অযথা যে মামলা দায়ের করা এইটা, তারপর ব্যক্তিগত বিরোধ যেগুলা আছে সেগুলা যে দীর্ঘসূত্র পালন করা না হয়, সেইটা হচ্ছে তামাদি আইনের উদ্দেশ্য। তারপরে সচেতন ব্যক্তিকে তামাদি আইন কি করে? তার করে, প্রতিকার দেয়। যেরকম যে নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলা দায়ের করে, তাকে কিন্তু তামাদি আইন ঠিকই প্রতিকার দেয়। তাকে কিন্তু আবার তার আর্জি কখনো খারিজ হয় না। সময় পার হয়ে গেলে আর্জিটা খারিজ হবে। আরেকটা পয়েন্ট ধরেন যে যারা হচ্ছে আইনগতভাবে অক্ষম ব্যক্তি, কি পাগল, জড়বুদ্ধিসম্পন্ন এই ব্যক্তিগুলা আরেকটা আছে ৬ ধারায় যে আইনগত অক্ষমতা বুঝাইছে যে পাগল ব্যক্তি, তারপর হচ্ছে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তারপর হচ্ছে ব্যক্তি, নাবালক যারা, যাদের এখনো বয়সই হয়নি, তাদের ক্ষেত্রে আবার তামাদি আইন কিন্তু সুবিধা দিছে। কি সুবিধা দিছে? এরা আবার নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের না করলেও তাদের তামাদি সময়সীমা অতিক্রম হবে না। তো এই বিষয়গুলা হচ্ছে তামাদি আইনের মূল উদ্দেশ্য। প্রথমটাই হচ্ছে যে বিরোধ মানে জিইয়ে না রাখা। দ্বিতীয়টা হচ্ছে সচেতন ব্যক্তিকে তার অধিকার প্রদান করা। তারপরে হচ্ছে আইনগত যাদের বৈধভাবে যারা আইনগতভাবে অপারগ, আইনগত অপারগ অনেকভাবে হতে পারে। কিন্তু তামাদি আইন ৩ টা বিষয় স্বীকৃতি দিছে। এটা হচ্ছে নাবালক, আরেকটা হচ্ছে পাগল বা উন্মাদ, আরেকটা হচ্ছে জড়বুদ্ধি সম্পন্ন, যার বুদ্ধিই নাই। এই ৩ ধরনের ব্যক্তির ক্ষেত্রে তামাদি আইন কি করলো? ছাড় দিছে। তো এই হচ্ছে তামাদি আইনের
যে উদ্দেশ্য সেটা। তো কখন আদালতে তামাদি আইনের কঠোর বিধি লঙ্ঘনের অধিকার আছে? তামাদি আইনের কঠোর বিধি লঙ্ঘনের অধিকার কখন আছে সেটা আমরা তামাদি আইনের ৫ ধারাতে পাবো। বিলম্ব মওকুফ, আপনারা পড়ছেন কিনা জানি না, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। বিলম্ব মওকুফ সেটা হচ্ছে মানে আপনার কন্ট্রোলেশন অফ ডিলে, সেটা যদি দেখা যায় যে মামলা করছেন ঠিকই কিন্তু আপিল দায়ের করতে আপনার তামাদি একটা সময়সীমা থাকে, আপিলের ক্ষেত্রেও কিন্তু তামাদির সময়সীমা আছে। জেলা জজের কাছে আপিল দায়ের করতে গেলে ৩০ দিন, হাইকোর্ট বিভাগে ৯০ দিন। তো এই সময়সীমা যদি কোনো কারণে অতিক্রম হয়ে যায় তখন আপনি বিলম্ব মওকুফে আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করলে কি যথাইচ্ছা আপনি সেখানে সুবিধা পাবেন না। সেখানে যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে হবে। সেই কারণটা দর্শায় আদালতকে কি করতে হবে? আপনার উদ্দেশ্য মানে আপনাকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট যদি করতে পারেন তখন তামাদি আইনের যে একটা কঠোর বিধি আছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে যদি মামলা না করেন বা আপিল না খারিজ হয়ে যাবে বা আপিল না করেন, তামাদি আইনের ৩ ধারাতে কিন্তু ৩ টা বিষয় বলা আছে যে মামলা, আপিল এবং দরখাস্ত। মামলা কি? আর্জির মাধ্যমে যে বিষয় যে মামলা দায়ের করা হয় সেটা। তারপরে আপিল তো আপিলই। আপিল তো জানেন যে আপিলের জন্য আলাদা দরখাস্ত করতে হয়। আর দরখাস্ত হচ্ছে রিভিউ, রিভিশন বা অন্য কোনো দরখাস্ত। যেকোনো দরখাস্ত হইতে পারে। তো সেই ৩ টা বিষয় যদি সময় অতিক্রম হয় তামাদি আইনে খারিজ হয়ে যায়। কিন্তু দেখা যায় আপিলের ক্ষেত্রে তামাদি আইনের কঠোর বিধি যে লঙ্ঘনের যে অধিকারটা আছে, আদালত সাধারণত সময়সীমা অতিক্রম হইলে খারিজ করে দেয়। কিন্তু যদি আপনি যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে পারেন, তাইলে খারিজ করবে না। যুক্তিসঙ্গত কারণ কি, কি এখন আসতে পারে? আইনজীবী যদি ভুল করে, ডেট লিখতে ভুল করে খাতায়, আইনজীবীর ভুল হইলে, তারপরে আইন বলবৎ আছে কিন্তু আসলে আইনটা বলবৎ নাই। এই ধরনের আইন সংক্রান্ত ভুল যদি কোনো ঘটনাগত ভুল হয়, ভ্রম হয় কোনো, সেই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ হইলে, অ্যাক্সিডেন্ট হইলে, অসুস্থতার কারণে যেই কারণটাই আপনি দর্শাবেন সেটা হচ্ছে তামাদি আইন যেটা আপনি দাবি করবেন যতদিনের লেট হবে ততদিনের প্রত্যেক দিনের কারণ দর্শাতে হবে যে কেন আপনার লেট হলো। কারণ যদি একদিনের কারণও আপনি দর্শাতে না পারেন, তাহলে ঐদিন কেন মামলা দায়ের করলেন না বা ঐদিন কেন আপিলটা দায়ের করলেন না বা দরখাস্ত দিলেন না, সেই জন্য কিন্তু আপনার আবেদন খারিজ হয়ে যাবে। তো এই যে কঠোর বিধি লঙ্ঘনের যে আদালতের অধিকারটা আছে, আদালতকে এমনি কিন্তু তামাদি আইনের কঠোর বিধি লঙ্ঘন যেরকম সময়ের পরে আপনার সব খারিজ হয়ে যাবে। সব মামলা, আপিল, দরখাস্ত। কিন্তু ৫ টা ক্ষেত্রে তামাদি আইন কিন্তু এই জিনিসটা একটু ফ্লেক্সিবল হইতে পারে। যেমন আপিল, রিভিউ, ডিভিশন, লিভ টু আপিল এগুলো। এই ধরনের দরখাস্তগুলা ৫ টা ক্ষেত্রে। এই ধরনের দরখাস্ত ক্ষেত্রে যদি আপনি দেরি করেন আর যদি আদালতে যুক্তিসঙ্গত কারণ দর্শায় সন্তুষ্ট করতে পারেন, তাইলে আদালত যত দিনের আপনার ইয়েই হোক সেটা ১০ বছর, ৫ বছরও হয়ে যাইলেও, তাইলেও আপনাকে মাফ করবে। কিন্তু অবশ্যই যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে হবে। এখানে যদি কোনদিন এরকম হয়, কোনদিনের ব্যাখ্যা দিতে পারেন নাই, সেক্ষেত্রে আদালত আপনার এই আবেদনটাও নাকচ করতে পারে। তো এটা হচ্ছে ৫ ধারার বিষয়বস্তু। আর ১ম এ হচ্ছে তামাদি আইন কাকে বলে? তামাদি আইনের উদ্দেশ্য আপনাদের শিটে আছে। তাই না? আচ্ছা আমি একটু শিটটা শেয়ার করি। শিট অনুযায়ী পড়বেন। এখন তো আপনাদের সময় খুবই কম, কাজেই আপনাদের এত কিছু দেখারও সময় নাই। যেভাবে লেখা আছে সব যে একেবারে হুবহু লিখতে হবে তা না। বিষয়টা পড়বেন। পড়ার পরে নিজে বুঝার চেষ্টা করবেন। যতটুকু মনে থাকে ততটুকু যদি গুছায় লিখে আসতে পারেন, তাইলেই হয়ে যাবে। আচ্ছা এখন এইখানে কি তামাদি গণনার ক্ষেত্রে কোন, কোন দিন বাদ যায় তামাদি স্থগিত রাখার কারণসমূহ বর্ণনা করুন। কোন, কোন দিন যে বাদ যায় সেটা হচ্ছে ১২ ধারাতে উল্লেখ আছে। যেদিন মোকদ্দমা দায়েরের কারণ উদ্ভব হয়, যেমন আজকে আপনাকে বেদখল করলো। আজকে আপনার মামলা দায়ের করতে হবে না। আপনার তামাদি গণনা তাহলে শুরু হবে আগামীকালকে থেকে। মানে কজ অফ অ্যাকশন যখন আপনার অ্যারাইজ করে সেই দিনে বাদ দিতে হয়। যেদিন আপনার ধরেন আপনার হয়তো আপিল করতে হবে। আপনি এখন আপিলের যে রায়টা দিল, হ্যাঁ? ডিক্রি যেদিন দিল আপনাকে, সেই দিনও বাদ যাবে। আবার রায় বা ডিক্রির নকল নিতে আপনার যে সময়টা লাগবে, সেই সময়টাও কিন্তু তামাদি আইন থেকে বাদ যাবে। এটাই কিন্তু ১২ ধারার বিষয়বস্তু। যেরকম কাউকে দণ্ড দিল, যেদিন দণ্ডাদেশটা দিছে সেই দিনটা বাদ যাবে। আবার দণ্ডাদেশের কেউ যদি আপিল করতে যায়, দণ্ডাদেশের নকলটা নিতে তার যতদিন সময় লাগবে, সেই সময়টাও কিন্তু তামাদি আইন থেকে বাদ যাবে।
আবার যদি হয় রোয়েদাদ, রোয়েদাদ হচ্ছে আরবিট্রেশন মামলায় সাধারণত অ্যাওয়ার্ড দেয়, মানে রোয়েদাদ দেয়। আরবিট্রেশন হচ্ছে ওই দেখবেন যে আপনাদের সালিশ বলা হয় এটাকে। সালিশের মাধ্যমে কিছু, কিছু চুক্তিতে দেখা যায় কিছু, কিছু চুক্তিতে ক্লজ থাকে যে সালিশের মাধ্যমে নিষ্পত্তি হবে। তখন এইসব সালিশে যে নিষ্পত্তিটা হয়, যে রায়টা দেয় মানে অ্যাওয়ার্ড, ওই সালিশের রায়কে বলা হয় রোয়েদাদ, অ্যাওয়ার্ড বলা হয়। ওই রোয়েদাদ যেদিন দিবে সেই দিনটা বাদ যাবে। আর রোয়েদাদের নকল নিতেও যে সময়টা থাকবে সেটাও কিন্তু বাদ যাবে। কারণ রোয়েদাদের বিরুদ্ধেও কিন্তু আপিল চলবে। তো এই ১২ ধারায় এই কয়েকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। যেদিন মামলা হবে সেই দিন বাদ যাবে। যেই দিন রায় বা ডিক্রি প্রদান করা হবে সেই দিনটিতে আমাদের থেকে বাদ যাবে। রায় বা ডিক্রির নকল নিতে যে সময়টা লাগবে সেটা বাদ যাবে। তারপর দণ্ডাদেশ দেওয়ার দিন বাদ যাবে। দণ্ডাদেশের নকল নিতে যে সময়টুকু থাকবে আপিল দায়েরের ক্ষেত্রে সেই সময়টুকু কিন্তু বাদ যাবে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি ম্যাম, জি। হুম, আচ্ছা গুড। আমি শর্টলি বুঝাবো কারণ আপনাদের সিলেবাসটা তো তামাদিয়ান ছোট, তারপরেও আপনাদেরকে শেষ করি, তারপরে যদি সমস্যা থাকে তাহলে আরো বুঝাই দেবো। কারণ আমি ধরে নিচ্ছি যে আপনারা মোটামুটি শেষ করে ফেলছেন যেহেতু আপনাদের পরীক্ষার সামনে। এই হলো আপনাদের তামাদি আইনে যে তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায় সেটা, আর তামাদি স্থগিত রাখা যেটা সেই কারণসমূহ বর্ণনা করুন যদি বলে, তখন এই তামাদি আইন কখনো কিন্তু স্থগিত হয় না, কিন্তু নির্দিষ্ট কিছু ক্ষেত্র আছে সেইখানে স্থগিত হয়। যেরকম ধরেন ৬ ধারাতে দেওয়া আছে যে যদি কেউ নাবালক হয়, তারপরে উন্মাদ বা জড়বুদ্ধি, উন্মাদ হয়, উন্মাদ মানে পাগল হয় বা জড়বুদ্ধি সম্পন্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। সে যেদিন সুস্থ হবে সেই দিন থেকেই তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এখন ধরেন আমি কোনো ব্যক্তি ধরেন পাগল হয়ে গেল, হ্যাঁ পাগল হবো, কখন পাগল হতে হবে? মামলা দায়ের করার যে কারণ, যে কজ অফ অ্যাকশন, এখন দেখা গেল যে আপনি আপনার জমি থেকে বেদখল হইলেন আজকে, কালকে থেকে আপনার তামাদি শুরু হবে। আপনার প্রতিপক্ষ, এখন আপনি বেদখল হওয়ার আগেই পাগল ছিলেন, তাইলেই একমাত্র তামাদি আইন স্থগিত থাকবে। কারণ বেদখল হইছেন, হওয়ার পরে আপনি কিছুদিন পরে পাগল হয়ে গেছেন, এই ক্ষেত্রে কিন্তু তামাদি আইন স্থগিত থাকবে না। কারণ তামাদি আইনটার মানে সময় শুরুর আগেই যদি কেউ ওই আইনগত অপারগতায় পড়ে, মানে আইনগত অপারগতা বলতে কেউ পাগল হয়ে যায়, কেউ যদি নাবালক থাকে বা কেউ যদি জড়বুদ্ধি সম্পন্ন থাকে, তাইলে এটা স্থগিত থাকবে। আর যদি এর পরে হয় তাইলে কিন্তু হবে না। ধরেন আমি আমার বাবা জীবিত থাকতে আমি বাদ দিলাম। কেউ একজন জীবিত, আপনি ধরেন আপনার বাবা জীবিত থাকতে আপনার জমি থেকে বেদখল হইছেন। কিন্তু আপনি তখন নাবালক। আপনার মামলা করার কোনো অধিকার নাই। সেই ক্ষেত্রে আপনার কিন্তু তামাদি আইন গণনা হবে না, শুরু হবে না। কিন্তু আপনার ধরেন বাবার জমি আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন, বন্টন হয় নাই। কিন্তু আপনার ১৮ বছর হয়ে গেছে। এরপর আপনাকে বেদখল করছে। তখন কিন্তু তামাদি গণনা অবশ্যই শুরু হবে। মোট কথা হচ্ছে তামাদির যে কজ অফ অ্যাকশন যেটাকে বলে, মামলার কারণ যে উদ্ভব হবে, সেটার আগেই যদি আপনার আইনগত অপারগতা থাকে তাহলে তামাদি গণনা স্থগিত থাকবে। আর যদি এর পরে হয় অবশ্যই ৯ ধারা অনুযায়ী তামাদি আইন গণনা স্থগিত থাকবে না। এখন যদি এমন হয় যে প্রথমে আপনি নাবালক ছিলেন, আপনার তখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, মানে মামলা করার যে অধিকার সেটা উদ্ভব হয়েছে ঠিকই, কিন্তু আপনি তো মামলা করতে পারছেন না, আপনি নাবালক। তারপরে দেখা গেল আপনি সাবালক হওয়ার আগেই, ধরেন ১৮ বছর হওয়ার আগেই ১৬ বছর বয়সে আপনি পাগল হয়ে গেলেন। তখন কি হবে? তখনও তামাদি কিন্তু গণনা স্থগিত থাকবে। পাগল থেকে ভালো হইছেন, হওয়ার আগেই দেখা যাইল না, পাগল থেকে ভালো গেছেন, দেখা যাইল আরেকটা আইনগত অপারগতা, আপনার মানসিক অসুস্থতা দেখা দিছে, যেটাকে বলে জড়বুদ্ধি সম্পন্ন। ওইটা কিন্তু আপনাকে ক্রমান্বয়ে হইতে হবে। একটা থাকতেই যদি আরেকটা অসুস্থতা এসে যায়, কিন্তু একটা থেকে ভালো হইছেন, মনে করেন আপনি নাবালক ছিলেন, সাবালক হয়েছেন, ১৮ বছর হয়ে গেছে। আপনার মামলা করার অধিকার আগেই উদ্ভব হইছে। ১৪ বছর বয়সে ধরেন আপনার মামলা করার অধিকার হইছে। আপনি ১৮ বছর হইছে ৪ বছর পরে। আপনি তখনই মামলা দায়ের করতে পারবেন। কিন্তু দেখা গেল যে আপনি মামলা দায়ের করার অধিকার হওয়ার পরে ১ বছর পরে আপনি আবার পাগল হয়ে গেছেন। মাঝখানে ১ বছর ছিল আপনার মামলা দায়ের করার উপযুক্ত। কিন্তু আপনি করেন নাই। হবে না। তখন কিন্তু আমাদের আইন গণনা শুরু হবে। তো না, এই ক্ষেত্রে যখন দেখা যায় যে যারা এইরকম পরিস্থিতিতে পড়ে যে না কাউন্ট হবে না, মামলা দায়ের করতেই হবে, সে নাবালক, তখন নেক্সট ফ্রেন্ড দ্বারা মামলা করে, এটা আপনারা সিভিলে পাবেন, এটা তামাদিতে নাই। তো আমি যেটা বোঝাতে যাচ্ছি যে একটা অপারগতার
শেষ হইতে না হইতে যদি আরেকটা অপারগতা শুরু হয়ে যায়, তখন সেই সব ক্ষেত্রে তামাদি স্থগিত থাকবে। এবং যেদিন আপনি সুস্থ হবেন, পরিপূর্ণভাবে মামলা করার মতো আইনগত যোগ্য হবেন, সেই দিন থেকে আপনি মামলা দায়ের করবেন। এটা হচ্ছে তামাদি আইনের যে স্থগিত থাকার বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতারণার কারণে এটাও আনতে পারেন। কোনো মামলায় আমরা পড়ছি যে ফ্রড ভিশিয়েটস এভরিথিং, মানে ফ্রড সবকিছুকে বানচাল করে দেয়। কোনো একটা কাজে যদি আপনি ফ্রড বা প্রতারণার আশ্রয় নেন, সেই ক্ষেত্রে এটা যেই দিন অপরপক্ষ জানতে পারবে সেই দিনই মামলা করতে পারবে। এই ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ নাই। তবে জানার ৩ বছরের মধ্যেই মামলা করতে হবে। আপনারা কি বুঝতেছেন আমি কথা বলতেছি যে? তো এই যে জি একটা ম্যাম। ক্ষেত্র, হ্যাঁ, এই যে একটা ক্ষেত্র, একটা হচ্ছে আইনগত অপারগতা, আর একটা হচ্ছে প্রতারণা। প্রতারণার ক্ষেত্রেও কিন্তু কোনো মামলা করার কোনো সময়সীমা নাই। এই হলো বিষয়। এরপরে হচ্ছে যে আপনার ১৫ ধারাটা আপনারা দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। ১৫ ধারাতেও কিন্তু দেখা যায় যে নিষেধাজ্ঞার কারণে বা অন্য কোনো কারণে দেখা যায় যে মামলা স্থগিত থাকে। তখনও কিন্তু এটা তামাদি দেখা যায় মামলা করাটা আপনার আরেকটা মামলার রায় না পেলে আপনি এই মামলাটা দায়ের করতে পারতেছেন না। তখনও কিন্তু তামাদি মানে আরেকটা মামলায় হয়তো নিষেধাজ্ঞা আরোপ করে রাখছে। বা কোনো কারণে আ একটা কোর্ট থেকে অর্ডার আসছে মামলা দায়ের না করার। সেক্ষেত্রেও কিন্তু তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। তবে মূলত ৬ ধারা আর প্রতারণাটা আপনারা দিতেই পারবেন। এই দুটো সহজ। প্রতারণার কারণে আর আইনগত অপারগতার কারণে। এই কারণে অবশ্যই আপনার মামলার কোনো সময়সীমা থাকে না। সময়সীমা থাকে না মানে আপনি সুস্থ হওয়ার পরে মামলা দায়ের করতে পারবেন। আরেকটা হচ্ছে যে বিবাদে যদি দেশের বাইরে থাকে, আমি সবগুলোই বলে দিচ্ছি, আপনারা যেটা মনে থাকে সেটা লিখতে পারবেন। বিবাদী ধরেন আপনি মামলা দায়ের করবেন এখন, আমরা তামাদি মেয়াদ চলে যাচ্ছে। এদিকে আবার বিবাদ দেশের বাইরে। সেই ক্ষেত্রেও ১৩ ধারা অনুযায়ী কিন্তু এই তামাদি আইন মানে এই বিবাদীর অনুপস্থিতির কালটা এটা তামাদি গণনা থেকে বাদ যাবে। তার মানে তামাদি এখানেও একটা স্থগিতের মতো পরিবেশ সৃষ্টি করলো, সুযোগ সৃষ্টি করলো। আরো অপশন আছে। এখন অপশন এটা হচ্ছে প্রাইম অপশন। এগুলো হচ্ছে মানে ১ম এই আসবে। তারপরে অনেক অপশন আছে। যদি লিখতে চান লিখার কোনো শেষ নাই। আমি ৩ টা অপশন নিয়ে আলোচনা করলাম। যেমন ১৯ ধারা আছে, ২০ ধারা আছে। সেক্ষেত্রে আংশিক এরকম যে তামাদি মেয়াদ গণনা তখন কিন্তু স্থগিত থাকে বা বর্ধিত হয়ে যায়। তো ওইগুলো আমরা আলোচনা করলাম না। কারণ আপনারা লিখার সময় ওই ৬ ধারাটা এখানে মূলত ৬ ধারাকেই ট্রিগার করছে। ৬ ধারা আর আপনি বাড়তি প্রতারণার ব্যাপারটা আর ১৩ ধারা দিতে পারেন। ৬ ধারা, ১৮ ধারা আর ১৩ ধারা। ৩ টা ধারা আলোচনা করলে হয়ে যাবে। আর বাড়তি লিখতে হবে না। কারণ ওগুলা হচ্ছে বুঝার উপরে নির্ভর করে। যদি লিখতে আপনি গন্ডগোল করেন তখন দেখা যায় নাম্বার কমে আসতে পারে। আইন এমন একটা জিনিস সায়েন্সের মতো। লিখলে নাম্বার আছে আর যদি ভুল হয়ে যায় তাহলে পুরোটাই কেটে দিতে পারে। যেহেতু এখন খাতা দেখা একটু স্ট্রিক্ট, সো আপনাদেরকে লেখাটাও একটু ভালো করে লিখতে হবে। এরপর আমরা আসি এই যে বিবাদীর অনুপস্থিতি কাল। হ্যাঁ, ১৪ ধারা আছে যে সৎ উদ্দেশ্যে যদি ভুল আদালতে মামলা দায়ের করেন। ১৪ ধারাটাতে মামলা এখানেও কিন্তু স্থগিত থাকে। যেরকম আপনি ভুলে গিয়ে মামলা দায়ের করলেন এক আদালতে। দেখলেন যে এটা মানে যে আদালতে দায়ের করছেন সেটার আঞ্চলিক এখতিয়ারে এটা পড়ে না, অন্য আদালতে পড়ে। আদালত সাধারণত দেওয়ানি কার্যবিধি ৭ আদেশ ১০ বিধি অনুযায়ী কি করে আর্জিটা ফেরত দেয়। দেখা গেল এর মধ্যে আপনার তামাদি মেয়াদে শেষ হয়ে গেল। নতুন মামলা আবার দায়েরও করতে হবে। ওই যে যখন মামলা দায়ের করছেন তখন থেকে এই যে দিনগুলা এইগুলা বাদ যাবে গণনায়। তাইলে আপনার তামাদি মেয়াদটা এখানেও কিন্তু গণনা তখন আপনাকে কিছু সুবিধা দিবে। আপনি যখন নতুন আর্জি দাখিল করবেন তখন আগের ডেটটাকেই ধরে নিবেন। আগের ডেটটা থেকে যতদিন ভুল মামলা পরিচালিত হইছে ওই মেয়াদটা তামাদি মেয়াদ থেকে বাদ যাবে। তারপরে হচ্ছে যে ডিক্রি জারি ও নিলাম সংক্রান্ত সময়। তো ধরেন নিলাম বিক্রি সময় হয়ে গেল। এই নিলাম বিক্রি বুঝতে হবে, না বুঝলে তো লেখা সম্ভব না। ডিক্রি জারিতে কি হয়? অনেক সময় দেখা যায় যে অপোজিশনের সম্পত্তি নিলামে বিক্রি করা হয় ক্রোক করে বা ক্রোক ছাড়াও হয়। তো এই যে নিলামে বিক্রি করা হয়, অনেক সময় দেখা যায় নিলামটা কোনো কারণে স্থগিত থাকে। ওই স্থগিত থাকার যে সময়টা, সেই সময়টা যে যে নিলাম অপোজিশন যিনি নিলামে বিক্রি করার আবেদন করেন, তার তামাদি মেয়াদ থেকে বাদ যাবে। এখানে নিলাম বিক্রি রদের জন্য যে মামলা বা কার্যধারা চলমান থাকে। আপনি ধরেন আপনার অপোজিশনের সম্পত্তি নিলামে বিক্রি করার জন্য আবেদন করছেন। আপনি ডিক্রি পাইছেন। আবার অপোজিশন কি করলো? এটাকে
যাতে বিক্রি না করতে পারে সেজন্য আবার উনি পুনরায় অন্য অজুহাতে মামলা বা আবেদন করলো। তখন ওইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনার কাজ কিন্তু হবে না। এদিক থেকে আপনারও কিন্তু সময় কম। কারণ নিলাম বিক্রির যে টাইমটা এটা ৩০ দিন, ৬০ দিন এরকম সময়। তো বেশি সময় থাকে না। দেখা যায় এটা চলে গেল। তখনও কিন্তু ওই যে যতটুক সময় যে নিলাম বিক্রির জন্য যে মামলা বা কার্যধারা, কার্যধারা বলছে এইজন্য যে এখন মামলা কার্যধারাই হয়। নিলাম ডিগ্রি জারির জন্য আলাদা মামলা দায়ের করতে হয় না। এটা আবেদনের মাধ্যমে অন্য শুধুমাত্র একটা মানে কার্যধারা হয়, একটা প্রসিডিং হয়। তো ডিগ্রি জারির এই বিষয়টা নিষ্পত্তি করার জন্য যতটুক সময় ওরা মানে অতিবাহিত করবে অতটুক সময় আপনার মানে যিনি নিলাম বিক্রি করার জন্য আবেদন করছেন তার তামাদি মেয়াদ গণনা থেকে সেটা বাদ যাবে। এটা কি আপনারা বুঝতে পারছেন নাকি এটা কঠিন লাগে? না ম্যাম, বোঝা গেছে। হুম। এখন আদালতের নিষেধাজ্ঞা জারির সময় আদালত যদি কোনো কারণে কোনো বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে, দেখা যাচ্ছে যে এই নিষেধাজ্ঞা না শেষ হলে মামলা দায়ের করা যাচ্ছে না। ওই সময়টাও কিন্তু তামাদি মেয়াদের গণনা থেকে বাদ যাবে। এগুলা হচ্ছে আপনার ওই আপনার তামাদির যে স্থগিত থাকে সেইগুলার হচ্ছে মানে কোন কোন ক্ষেত্রে থাকে সেই বিষয়গুলা বললাম। ৬ ধারা সবার আগে লিখবেন। এখানে ৬ ধারা পরে লিখছে। অবশ্যই ৬ ধারা সবার আগে আসবে। কারণ প্রশ্নটা মূলত চাইছে ৬ ধারার বিষয়টা। আগে লিখবেন ৬ ধারা যে এই কারণে স্থগিত থাকতে পারে। তারপরে আপনার ১২ ধারা লিখবেন, তারপরে ১৩ ধারা লিখবেন, তারপরে ১৪ ধারা, তারপরে ১৫ ধারা। যদি ধারা মনে না থাকে বিষয়গুলা বা পয়েন্টগুলা মুখস্থ রাখবেন সেগুলা লিখবেন। তারপরে প্রতারণাটাও উল্লেখ করে দিতে পারেন যদি মনে থাকে। প্রতারণাটাও কিন্তু স্থগিত থাকে প্রতারণার ক্ষেত্রে। কারণ ওটা আরো বেশি মানে ওয়াইড হয়। ওটার কোনো টাইমই নেই। ১০০ বছর পরেও যদি জানতে পারে, ১০০ বছর পরেই মামলা দায়ের করতে পারবে। ঠিক আছে? এই হলো তামাদি আইনের যে গণনাকাল যেগুলা বাদ দিতে হবে তামাদি গণনায় মানে যেগুলা কাল যদি প্রশ্ন আসে তামাদি গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যাবে সেটা কিন্তু ১২ ধারা। আবার তামাদি স্থগিত রাখার যে কারণ বা ক্ষেত্রসমূহ সেটা কিন্তু ৬ ধারা, তারপর আপনার ১২ ধারা, তারপরে ১৩ ধারা, ১৪ ধারা, ১৫ ধারা, এরকম ১৬ ধারা। তারপরে এখানে অনেকগুলো ধারা আসে। তারপর প্রতারণা ১৮ ধারা, তারপরে ১৯ ও যায়। ১৯-২০ ও আছে। কিন্তু দেওয়ার দরকার নাই। এতগুলো লেখার আপনার টাইম পাবেন না। আপনাদের সময় থাকে হয়তো একটা প্রশ্ন লেখার জন্য ২০ থেকে ২৫ মিনিট। তো এত সময়ে আপনারা মনে করে এতটুকুলো লিখতে পারবেন না। সহজ পয়েন্টগুলো লিখে মনে রেখে যাবেন। এখন আসতেছি আমরা পরবর্তী প্রশ্ন। প্রশ্ন কোথায় আর উত্তর বা কোথায়? একটু ওয়েট করেন। আশ্চর্য তো। পাচ্ছি কিন্তু এটা তো আপনার মানে কিভাবে লেখা পয়েন্ট গুলা আচ্ছা এনিওয়ে আচ্ছা এরপরে হচ্ছে তামাদি আইনের দীর্ঘ প্রেসক্রিপশন যেটাকে বলা হয় তামাদি কিভাবে তামাদি কি কিভাবে তামাদি অধিকার প্রেসক্রিপশন হতে ভিন্নতর দীর্ঘাধিকার না অধিকার তামাদি অধিকার প্রেসক্রিপশন হলে ভিন্নতর তামাদি ও প্রেসক্রিপশনের মধ্যে পার্থক্য প্রেসক্রিপশনের নিয়মটা হচ্ছে যে আপনি অন্যজন একটা অ্যাডভার্স পজিশন পায় মানে বিরোধীয় একটা সত্ত্বাধিকার পায় অধিকার পায় আর তামাদি হচ্ছে অধিকার হরণ করে সত্যিকার অর্থেই আসলে অধিকার হরণ করে না ওরা বলে প্রতিকার হরণ করে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু অধিকারী হরণ করা হয় এখন আসেন যে তামাদি কি জিনিস আর প্রেসক্রিপশন কি জিনিস তামাদি জিনিসটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে মামলা করলে মামলা খারিজ মামলা হ্যাঁ আপিল আর দরখাস্ত যেটাই করবেন মামলা এটা খারিজ হয়ে যাবে এই হচ্ছে আপনার তামাদি বিষয় তো তামাদির যে মানে অধিকারটা সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে তবে ব্যতিক্রম গুলো হচ্ছে যে আমি একটু আগে পড়াইলাম ওই ব্যতিক্রম গুলা ছাড়া ৬ ধারা তারপর আপনার
কি হবে ৬ ধারা ৭ ধারা দিতে হবে না। এক্ষেত্রে ১২ ধারা এই সবগুলা ধারা ব্যতিক্রম। এগুলা ছাড়া যদি সাধারণভাবে কেউ মামলা দায়ের করে আর যদি মানে চলে যায়, তার যদি সময় চলে যায়, এরপরে কিন্তু তামাদিতে আর কোনো প্রতিকার সে মামলা, আপিল বা দরখাস্ত পাবে না। আপিলের ক্ষেত্রে যদি যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে না পারে, ৫ ধারা বা বিলম্ব মওকুফের কোনো সুবিধাও সে পাবে না। এটাই হচ্ছে তামাদির বিষয়। তামাদিতে মূলত আপনার অধিকার হরণ করে না। তামাদিটা চায় যে আপনার প্রতিকারটাকে হরণ করে। প্রতিকারটাকে বাড়িত করে। হরণ বলতে বাড়িত করে। কিভাবে বাড়িত করে? আপনি তো আদালতে গিয়ে এই বিষয়ে যে বিষয়টা আপনার যেমন ঋণের টাকা আপনি নিবেন। ৩ বছর চলে গেল ঋণের টাকা কিন্তু আপনি আদালতে গিয়ে আর পাবেন না। এখন আপনাকে যাইতে হবে হচ্ছে মীমাংসার মাধ্যমে বা অন্যভাবে যদি আপনি আদায় করে নেন, হ্যাঁ? তাহলে আদালত কোনো আপত্তি করবে না। কিন্তু আদালত নিজে কোনো সমাধান দিবে না। কারণ আপনার তামাদির সময় চলে গেছে। এখন বিষয় হচ্ছে এইটাই হচ্ছে তামাদি। যেরকম জমি দখলের ক্ষেত্রে আপনি যদি বেদখল হন ১২ বছরের মধ্যেই আপনাকে মামলা দায়ের করতে হবে। ১২ বছরের মধ্যে মামলা দায়ের করলে না করলে আপনি কিন্তু আর আদালতের কোনো প্রতিকার পাবেন না। এখন আসেন এখানেই ঘটনা। এই যে ১২ বছরের মধ্যেও আপনি মামলা দায়ের করলেন না, আরেকজন দখলে ছিল, তার কিন্তু অ্যাডভার্স পজিশন আপনার হয়ে যাবে, ক্রিয়েট হবে। কারণ এইটাই তামাদিতে প্রেসক্রিপশন বলা হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়, কোনো বস্তু বা স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তি ওই যে তামাদিতে যে বিধান আছে ১ নম্বর তফসিলে ১৮৩ টা অনুচ্ছেদ আছে। ওই ১৮৩ টা অনুচ্ছেদের মধ্যে যেখানে নিয়ম বর্ণিত আছে মানে বিধান আছে যে ঋণের টাকা মানে কোন বিষয় আপনার ভাড়ার টাকা কতদিনের মধ্যে এই উদ্ধার করতে হবে। এইগুলো যদি আপনি নির্দিষ্ট সময়ে দায়ের করতে না পারেন, তাহলে কিন্তু অপোজিশনের একটা অধিকার সৃষ্টি হয়। বিশেষ করে এটা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্স পজিশন কথাটা খুব পরিচিত। আর প্রেসক্রিপশন সেটা হচ্ছে তার কাছেই সেটা চলে যাবে। আমি বেদখল করছি আপনাকে আপনাকে বেদখল করে জমি দখল নিলাম। মানে আপনি কি করলেন? গা ভাসা দিয়ে দিলেন। আপনি কোনো প্রতিবাদ করলেন না। কোনো এক সময় গিয়ে মামলা দায়ের করলেন। হইল না। যদি আমি অ্যাডভার্স পজিশন দেখাইতে পারি যে হ্যাঁ, আমি বেদখল করছি তো ১২ বছর ধরে। ও তো এর মধ্যে কোনো ক্লেইম করে নাই। এই জমিতে এখন আমার অ্যাডভার্স পজিশন ক্রিয়েট হইছে। তো এইটাই হচ্ছে মানে প্রেসক্রিপশন। যখন ভিন্ন ব্যক্তির যে বেদখলকারী, হ্যাঁ? আর অপোজিট পার্টির যখন আইনগত অধিকার ক্রিয়েট হয় তখন সেটাই হচ্ছে প্রেসক্রিপশন। আর তামাদি হচ্ছে নির্দিষ্ট সময়ে যদি আপনি মামলা তারপরে বা আপিল বা দরখাস্ত দায়ের করেন সেটাকে কি করবে? খারিজ করে দিবে। আর কোনো কিছু করবে না। কিন্তু যে যেইখানে আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বিষয়বস্তু পাওয়ার বা বুঝে পাওয়ার জন্য মামলা দায়ের করার কথা আপনি করেন নাই। এরপরে এই জায়গায় যদি কেউ বেদখল থাকে দখল থাকে, ওই দখলদারির কিন্তু এর অনুকূলে অধিকার সৃষ্টি হয়। এটাই ২৮ ধারায় বলা হইছে। ২৮ ধারায় কিন্তু অ্যাডভার্স পজিশন বলতে কোনো কথা নাই। মনে রাখবেন। ২৮ ধারার মধ্যে লেখা আছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। মানে সম্পত্তির অধিকার আপনি হারায় ফেলবেন। আপনি আর ওই অধিকার দাবি করতে পারবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সম্পত্তি যে মানে ফিরায় পাওয়ার জন্য যে মামলাটা দায়ের করার কথা, ওইটা আপনি যেহেতু করেন নাই, তাহলে ওই যে ব্যক্তি এটার এখন দখলে আছে, সেই ব্যক্তিই এটার মালিক হবে এবং আপনার যে অধিকারটা সেটা বিলুপ্ত হবে। প্রেসক্রিপশন আপনার প্রতিকারকে যেরকম করে বারিত করবে, আপনার অধিকারকেও বিলুপ্ত করে দিবে। আপনি আর কোনোভাবেই ওই জমি ফিরে পাবেন না। সালিস করে পাবেন না। কারণ আপনার এটা আইনগত তখন আপনার অধিকার জন্ম নিবে। মানে শুধু প্রেসক্রিপশন শুধু অধিকার প্রতিকার মানে করে না, বারিত করে না। অপর ব্যক্তিকে অধিকার প্রদানও করে। যে ব্যক্তি বেদখলে থাকে তাকে অধিকার প্রদান করে। এটাই হচ্ছে প্রেসক্রিপশন। আর তামাদি হচ্ছে আপনি এরপরে আর সমাধান করতে পারবেন না। আদালতে সমাধান হবে না। নরমালি যদি কোনো মামলা দায়ের করতে চান। তো বা এটা যদি সমাধান করার পথ থাকে আপনি করতে পারেন। কিন্তু এই যে যেখানে সম্পত্তি অধিকার আপনি কিন্তু যদি এরকম হয় যে আপনার সম্পত্তি অন্যজনে বেদখল করে রাখছে, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে তার আবেদন করলেন না, মামলা দায়ের করলেন না, তখন আর আপনার এই অধিকারটাই থাকবে না। সম্পত্তি তো আপনি পাবেনই না বরং ওর কাছে এই সম্পত্তির মালিকানা চলে যাবে। তখন আপনি আর কোনো কিছু করেই এটার অধিকার অর্জন করতে পারবেন না। কারণ তখন তার বৈধ মালিকানা সৃষ্টি হবে। জমির আপনার দলিল ছাড়াই আপনার ওর বৈধ মালিকানা সৃষ্টি হবে। এই ক্ষেত্রে এখন বলতে পারেন যে বৈধ মালিকানা সৃষ্টি কিভাবে হবে?
জমির দলিল ছাড়া। সে যে খাজনা দিবে, সে যে জায়গায় দখলে থাকে সে কিন্তু ট্যাক্স দেয়। সে যে ট্যাক্স দিবে এই কাগজগুলোই তার প্রমাণ যে আমি এতদিন দখলে ছিলাম। সেটা যদি 12 বছর পূর্ণ হয়ে যায় এবং সেটা যদি নিরঙ্কুশ হয়, সেটা বাধাবিহীন ভাবে যদি সে এই 12 বছরের মধ্যে যদি বাধা পায় তাহলে আবার হবে না। বাধা দিয়ে দিলেন যদি আপনি এমনিও যদি বাধা দেন যে তুমি আমার জায়গাটা ছেড়ে দাও, এটা যদি প্রমাণ করতে পারেন তাও কিন্তু মামলা চলবে। কিন্তু যদি একদিনও খোঁজ খবর না নেন, আপনি জানেন যে আপনার জায়গাটা বেদখল হয়ে গেছে, তখন যদি মামলা দায়ের না করে নির্দিষ্ট সময়ে, তাইলে অপোজিশনের অধিকার সৃষ্টি হবে। এইটাই হচ্ছে প্রেসক্রিপশন। আপনারা বুঝতে পারছেন প্রেসক্রিপশন কি? আপনারা সাধারণত অ্যাডভান্স পজিশন বা জি প্রেসক্রিপশনই ম্যাম। পড়েন। এটা 28 ধারার বিষয়বস্তু। এটা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি, মানে সম্পত্তির অধিকার আপনি হারায় ফেলবেন। তো ধারাগত পার্থক্য আছে। প্রথমেই আপনার ধারাগত পার্থক্যটা কি? ৩ ধারার বিষয়বস্তু হচ্ছে তামাদির বিষয়বস্তু হচ্ছে ৩ ধারার বিষয়বস্তু। মামলা আপিল বা আবেদন করলে সেটা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের না করেন, তাহলে সেটা খারিজ হয়ে যাবে। ৩ ধারার ফলাফল কিন্তু আপনি খারিজ হবে শুধু। আপনি যদি অন্যভাবে সেটা অর্জন করতে পারেন তাতে আদালতের কোনো বাধা নেই। কিন্তু প্রেসক্রিপশন হচ্ছে একেবারে আপনি যদি ১২ বছর নিরবচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে এটা ভোগ দখল করেন, তারপরে অপর পক্ষের যে অধিকারটা হবে সেটা কিন্তু নিরঙ্কুশ হবে। তখন কিন্তু আর অন্য কোনো পথ আপনি আঁটতে পারবেন না। কোনো অন্য কোনো পথ আটাই সম্ভব না। এখন তাইলে বুঝা গেল যে তামাদি আইন কিন্তু প্রতিকারকে নষ্ট করে দেয়। কিন্তু অধিকারকে কিন্তু নষ্ট করে না। কিন্তু প্রেসক্রিপশন কিন্তু প্রতিকার, অধিকার সব নষ্ট করে। করে তো করেই, আরেকজনকে নতুন করে অধিকার সৃষ্টি করে দেয়। বুঝছেন? আচ্ছা, এটা আপনারা পড়ে নিয়েন। আমি জাস্ট বুঝায় দিলাম। আমি তো আর উনার শিটের মধ্যে করে পড়াইলে আপনাদের টাইম লাগবে অনেক। আপনাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় যে এই বিষয়টা আপনার লেখা আছে বুঝতেছি না, তখন আমাকে বইলেন। এর পরের কোয়েশ্চেনে আমি চলে গেলাম। তাহলে ম্যাম, আমরা কি বুঝলাম? হ্যাঁ, বলেন। ম্যাম ওই যে স্বীকৃতি একটা প্রশ্ন হচ্ছে না ম্যাম, ওইটা নিয়ে হ্যাঁ, একটু হ্যাঁ। আলোচনা করেন ম্যাম। হ্যাঁ, ওইটা বলুন। স্বীকৃতি কাকে বলে, দান, এই প্রশ্নটা একটু। স্বীকৃতি, জি ম্যাম, জি। স্বীকৃতি কাকে বলে? হ্যাঁ। এটা তো সাক্ষ্য আইনের বিষয়। না ম্যাম, ওখানে আছে। এটা হচ্ছে আপনার স্বীকৃতির ফলাফল আছে ১৯ জি, ধারাতে। এখানে হ্যাঁ হ্যাঁ। স্বীকৃতি বলতে কোনো ইয়ে নাই। আ মানে বিষয় নাই। বিষয় হচ্ছে স্বীকৃতির ফলাফল বলতে আছে acknowledgement। ম্যাম, একটা প্রশ্ন হ্যাঁ, আছে ওখানে, দেখেন প্রশ্ন আছে। মানে আমি এখন বলতে পারতেছি না, মানে ওটা লিখিত আছে। প্রাপ্তি স্বীকারের ফলাফল। আরে আমি তামাদি আইনের মাত্র ধারাই ২৯ টা। কোন ধারায় বলবেন বলেন? তামাদি আইনের স্বীকৃতির কোনো বিষয়বস্তু নাই। স্বীকৃতি কাকে বলে নাই। তবে হ্যাঁ, আপনারা যখন এলএলবি তে লেখেন তখন হয়তো স্বীকৃতির সংজ্ঞা-টংজ্ঞা এগুলা দেন। এটাই বিষয়। স্বীকৃতি acknowledgement বিষয়টা, যে স্বীকৃতির যে ফলাফল আমি দেখতেছি, আগে কোয়েশ্চেনটা দেখি তারপরে কোয়েশ্চেন অনুযায়ী আপনাদেরকে সলভ করতেছি। কত নাম্বারের কোয়েশ্চেন বলেন তো? আচ্ছা, তামাদি আইনের স্বীকৃতি কি? স্বীকৃতি হচ্ছে acknowledgement। এটা ১৯ ধারাতে আপনার এটা উল্লেখ করা আছে স্বীকৃতি বিষয়বস্তু। ১৯, ২০ ২ টাতেই আছে। তবে ১৯ ধারাতেই মূলত উল্লেখযোগ্যভাবে ভাবে একদম acknowledgement এর যে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল যেটাকে বলে effect of acknowledgement, মানে লিখিত প্রাপ্তি স্বীকার যদি করেন সেটার কি ফলাফল হবে? স্বীকৃতি হচ্ছে কোনো বিষয়ে আপনি কোনো অনুমতি দিলেন, স্বীকার করলেন। এখন স্বীকৃতি আর এখন বলেন যে স্বীকার তো আমি অনেক কিছু করতে পারি। চুরি করছি ওটা স্বীকার করছি। চুরি করছেন ওটা স্বীকার করছেন, ওটা স্বীকৃতি না। ওটা স্বীকৃতি, কিন্তু ওটা স্বীকৃতির মধ্যে আরেকটা পার্টে যাবে, স্বীকারোক্তির পার্টে যাবে। আর যখন কোনো দেওয়ানি বিষয়ে বলবেন যে না, ও আমার ওয়াইফ, ঠিক আছে আমি ওনাকে বিয়ে করছি। এটা হচ্ছে স্বীকৃতি। বুঝছেন? আর হ্যাঁ, আমি ক্লেম করলাম যে আমি উনার কাছে টাকা পাই, টাকা দিচ্ছে না। তখন যদি আপনি বলেন যে হ্যাঁ, আমার কাছে সে টাকা পায়, আমি টাকাটা দিয়ে দিব কিন্তু আমার একটু সময় লাগবে। এটা হচ্ছে স্বীকৃতি। এই স্বীকৃতিটা, বা আপনি আপনি বললেন যে আমি তার কাছে জমি পাই। এই জমি সে রেজিস্ট্রি করে দিচ্ছে না। আমি বললাম যে হ্যাঁ, সে জমি পায়, রেজিস্ট্রি করে দিব কিন্তু একটু সময় লাগবে। এটা হচ্ছে স্বীকৃতি। এখন এই স্বীকৃতিটা যখন যেকোনো বিষয়ে কোনো সম্পত্তি হতে পারে বা অন্য কোনো অধিকার হতে পারে। যেটা বললাম যে বউ, যা হাসব্যান্ড ওয়াইফ সেরকম হতে পারে। এটা যদি লিখিত আকারে হয় যে আপনি যদি লিখিত দেন, আমি ধরেন মামলা দায়ের করব, আপনার কাছে টাকা পাই। আপনি বললেন যে, "আরে ভাই মামলা দায়ের করো না, আমি টাকাটা এতদিনের মধ্যে দিয়ে দিব।" আপনি একটা ইয়ে দিলেন, লিখিত প্রাপ্তি, লিখিত স্বীকারোক্তি দিলেন, স্বীকৃতি দিলেন, সরি স্বীকৃতি, একটা লিখিত দিলেন যে আমি অতদিনের মধ্যে আপনি টাকা পায়, এরকম যে আপনি যে টাকা পান এই কথা লিখে দিল যে অমুকে টাকা পায়, আমি অতদিনের মধ্যে টাকা ফেরত দিয়ে দিব। এটা করে তার সিগনেচার সহ আপনাকে একটা প্রাপ্তি স্বীকারের যে স্বীকার করলো, এটা স্বীকৃতি দিল। এই যে বিষয়টা সিগনেচার করা হলো তার স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আর
প্রাপ্তি স্বীকার ফলাফল যেটা, প্রাপ্তি স্বীকার যেটা, অ্যাকনোলেজমেন্ট যেটা, সেটা ইন রাইটিং হতে হবে। এটা অবশ্যই মৌখিক ভাবে হলে হবে না। আমি যদি মুখে বলি এটা হবে না, লিখিত যদি দেই আপনাকে, এটাকে বলা হয় যে স্বীকৃতি। তো এইটাকেই উনি ধারায় বলছে যে এই ধরনের প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে যদি এটা যে আপনি যে পাইলেন স্বীকৃতিটা, আমার ক্ষেত্রে বলছে মানে যে যিনি অপোজিশন তার জন্য এটা প্রাপ্তি স্বীকার, আর আমার জন্য এটা স্বীকৃতি। তো এই ফলাফল কি হবে? আমি যেদিন এই স্বীকৃতিটা দিব যে আপনি আমার কাছে টাকা পান, আমি 6 মাসের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি, এই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝছেন? এইটাই হচ্ছে ফলাফল। এখানে কি লেখা আছে আমি একটু দেখি। হ্যাঁ, যেটা বললাম সেটাই। তো এই যে স্বীকৃতিটা আপনার দিতে হবে, সেটা কিন্তু আমি দেখা যাবে যে আমার তামাদি মেয়াদ চলে গেছে, আপনি আমার কাছে টাকা পান, যে মামলা করার তামাদি মেয়াদ গেল চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু স্বীকৃতি আপনি নিতে পারবেন না আমার কাছ থেকে। আপনার এই প্রাপ্তি স্বীকারটা নিতে হবে, তামাদি আইন শেষ হওয়ার আগেই নিতে হবে, এবং সেটা লিখিত আকারে নিতে হবে। ওইটাতে ওই ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে, বা তার কাছ থেকে যদি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হয় তার স্বাক্ষর থাকলেও হবে, সুস্পষ্টভাবে লেখা থাকতে হবে। তাইলেই আপনার এইটার ফলাফল বলতে, এটার ফলাফল হচ্ছে যেই দিন থেকে এই ধরনের স্বীকৃতি কেউ দিবে, এই ধরনের স্বীকৃতি প্রাপ্তি স্বীকার আপনি পাবেন, যে অপোজিশন সেই প্রাপ্তি স্বীকার পায়, আর আমি তো স্বীকৃতি দিব। এই ধরনের প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে যেই দিন থেকে সেইটা দিবে, সম্পাদন করবে লিখিত আকারে, সেই দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যেমন আপনার টাকা আপনি আদায় আমাকে 3 বছর আমার কাছে টাকা পান, আমার কাছে 2.5 বছরের সময় মামলা দায়ের করবেন বলে আমাকে ফোন করলেন বা আমাকে জানাইলেন, উকিল নোটিশ দিলেন যে তোমার বিরুদ্ধে মামলা দায়ের হবে, তুমি টাকাটা অচিরেই জমা দাও। আমি তখন এটার প্রতি উত্তরে কি করলাম, এই ধরনের একটা আপনার কাছে স্বীকৃতি পাঠিয়ে দিলাম, অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিয়ে বললাম যে হ্যাঁ আমি এটা দিব তোমাকে, কিন্তু আমার আর কিছুদিন সময় লাগবে। তার মধ্য থেকে এই যেদিন আপনাকে পাঠাবো, তখন তো আপনার মামলা করার মেয়াদ 3 বছরের মধ্যে 2.5 বছর আপনার চলে গেছে, আপনার আর 6 মাস আছে, তখন থেকে কিন্তু আবার নতুন করে শুরু হবে, আপনি আবার নতুন করে 3 বছর পাবেন। আমার কথা ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, এখন বুঝছেন যে স্বীকৃতি জিনিসটা কি? তামাদি আইনের স্বীকৃতিটা হচ্ছে 19 ধারার বিষয়বস্তু। এটা হচ্ছে আপনার প্রাপ্তি স্বীকার। আপনার কাছে যদি কোনো পাওনাদার ব্যক্তি বা কোনো অধিকার আছে আপনার, এই বিষয়টা যদি অপোজিট পার্টি স্বীকার করে যে আমি সেটা দিব, এইটাই হচ্ছে প্রাপ্তি স্বীকার। এবং এই দিন থেকে কিন্তু নতুন করে আপনার তামাদি গণনা শুরু হবে। আপনি জমি পান, আপনার 12 বছরের মধ্যে স্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা দায়ের করতে হয়। সে যদি 6 বছর পরে আপনি তাকে নোটিশ দিলেন, 6 বছর সময় যদি বলে হ্যাঁ আমি তোমাকে এটা দিয়ে দিব, তখন কিন্তু নতুন করে তামাদি আইন গণনা শুরু হবে। বা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এটাও একটা মেয়াদ আছে তামাদি, এখন এই মুহূর্তে মনে করতে পারতেছি না। ওই ক্ষেত্রে যদি আপনার দেখা যায় বললো যে হ্যাঁ তোমার জমি আমি রেজিস্ট্রি করে দিচ্ছি, তখন নতুন করে যেই দিন থেকে বলবে সেই দিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হচ্ছে প্রাপ্তি স্বীকারের ফলাফল। মানে এটা মূলত একটা সুবিধা। ব্যাংকে আপনার আরেকটা আছে এরকম, 20 ধারাতেও আছে। আপনি ধরেন কেউ আপনার কাছে লোন পায়, সে মামলা করলো, বা ব্যাংক লোন আছে না, অনেকেই তো ব্যাংক লোন নেয়। তখন আপনি ব্যাংক লোন হয়তো আপনাকে নোটিশ দিল যে আপনি ব্যাংক লোন কেন পরিশোধ করতেছেন, আপনি একটা কিস্তি দিলেন, দিয়া বললেন আমি অচিরেই পরিশোধ করতেছি, নতুন করে তামাদি মেয়াদ তখন শুরু হবে, আরো মানে গণনা শুরু হবে আর কি। আবার আরেকটা কিস্তি দিলেন, আবার বললেন যে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আবার নতুন করে শুরু হবে। বুঝছেন? জি ম্যাম। এইগুলো হচ্ছে হ্যাঁ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। এটাই 19 ধারাতে বলা হয়েছে। এই বিষয়টা আপনি যদি গুছিয়ে লিখে আসতে পারেন, হয়ে যাবে। এখন আর কি কি সমস্যা আছে আলোচনা করতে পারেন। আমি স্বীকৃতি আলোচনা করলাম। স্বীকৃতির অপরিহার্য উপাদান কি কি? এটা তামাদি মেয়াদ গণনার আগেই শুরু হইতে হবে। এটা মেয়াদ চলে গেলে স্বীকৃতির কোনো দাম নেই। তারপরে এটা লিখিত হইতে হবে। লিখিত না হলে এটার কোনো দাম নেই। এটার মধ্যে স্বাক্ষর যুক্ত থাকতে হবে। তবে স্বাক্ষরে যদি তারিখটা না থাকে, সেটার সমস্যা হবে না। তারিখ আপনার এটা মৌখিক সাক্ষ্যের দ্বারা প্রমাণ করা যাবে। কিন্তু স্বাক্ষর থাকতেই হবে। যে ব্যক্তি মূলত যার কাছে দাবি করবেন সেই ব্যক্তি বা তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা স্বাক্ষরিত হতে হবে। স্পষ্ট হইতে হবে। এখানে যা লেখা আছে সেগুলোই। পূর্ববর্তী যে তামাদি মেয়াদটা থাকে সেটা বাদ দিয়ে নতুন করে তামাদি মেয়াদ শুরু হয়। এই কথাই ঘুরায় একটি।
আচ্ছা, এখন প্রশ্ন 2 নাম্বার প্রশ্নটার মধ্যে আর কি আছে যেটা আপনাদেরকে পড়ায়নি? তো মহাজ্ঞানচাম, বুঝতেছি না। 2, 4, 5 তো লেখাই থাকতেছে খালি। আচ্ছা, প্রশ্ন 2, জবরদখল। জবরদখল শেষ হইল না? জবরদখলের দাবিদার ব্যক্তিকে কি চূড়ান্ত স্বত্বাধিকারী ধরা যায়? বলেন তো, ধরা যায় কিনা? কি হলো? জি ম্যাম, আর একবার প্লিজ। বললো যে এখানে একটা কোশ্চেন করছে, জবরদখলের যে জবরদখলকারী, তার যে সত্ত্বটা, তার যে পজিশন বা মালিকানা তৈরি হয়, তারটা কি চূড়ান্ত স্বত্বাধিকারী হিসেবে ধরা যায় কিনা? এখানে লেখছে ধরা যায় না, আসলে ধরা যায়। তবে তাকে প্রমাণ করতে হবে জবরদখলের যে শর্ত গুলা আছে সেটা পুরোপুরি প্রমাণ করতে হবে, যে আমি নিরবচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে অপোজিশন বা অপরপক্ষের জ্ঞাতসারে এই জমিতে অধিকারে ছিলাম এবং সেটা 12 বছর পূর্ণ হয়ে গেছে। তখন সে এই দাবি করতে পারবে। যদি একটাও শর্ত পূর্ণ না হয় তখন এটা তার নিরঙ্কুশ হয় না। তার মানে আপনাকে 2টা পার্টই লিখতে হবে। প্রাথমিকভাবে ওই শর্তগুলো পূরণ না হইলে তার অধিকার নিরঙ্কুশ হয় না। আর শর্ত পূরণ হইলে তার অধিকার নিরঙ্কুশ হয়। এখন আমরা প্রশ্ন 3 এ যাই। তামাদি আইন 1908 এর 3 ধারা অনুযায়ী কোনো মামলা বারিত হলে তার ফলাফল কি? ফলাফল কি? খারিজ। যদি কোনো কারণে কোনো মামলা বারিত হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি মামলা দায়ের করতে না পারেন, তাহলে মামলা খারিজযোগ্য হয়ে যায়, মামলা খারিজই হয়ে যাবে। এখানে আর কোনো বাধা নাই। যদি প্রতারণা কোনো বিষয়টা না থাকে। প্রতারণা থাকলে মামলা খারিজ হবে না। আপনি যদি প্রতারণা প্রমাণ করতে পারেন, তখন আর মামলা খারিজ হবে না। তা আদালত যদি চায় যে আমি তামাদি বাড়ায় দিই, বা আপনারা যে 2 পক্ষ মামলা করছেন, তারাও যদি চায়, তারপরেও এই কিন্তু তামাদি মেয়াদ বাড়ানো কোনোভাবেই সম্ভব হয় না। কোনো ধরনের প্রতিকার আপনারা আর পাবেন না। যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের করে। এটা কিন্তু মামলার ক্ষেত্রে। আপিল বা দরখাস্তের ক্ষেত্রে কিন্তু 5 ধারা আছে। আপনাকে শেল্টার দিবে। কিন্তু মামলার করার ক্ষেত্রে, মূল মামলার ক্ষেত্রে কোনো শেল্টার নেই। নির্দিষ্ট সময়ে অবশ্যই দায়ের করতে হবে। শুধু কয়েকটা বিষয় যদি না থাকে, যে আইনগত অপারগতা, প্রতারণা, এই বিষয়গুলা ছাড়া অন্য বিষয়ে কিন্তু কোনো মার্সি নাই। এখানে আদালত, পক্ষ, কোনো আইন কোনো কিছু করতে পারবে না। তামাদি আইন 19, তারপরে 3 নাম্বার কোশ্চেন। তামাদি আইন 1908 এর 12 ধারা অনুযায়ী আইনগত কার্যধারায় যে সময় গণনা হতে বাদ দিতে হবে তা আলোচনা করুন। প্রথমে তো বললাম যে মামলা দায়েরের যেদিন মামলা দায়ের করার কারণ উদ্ভব হয় সেদিন আপনাকে বাদ দিতে হবে। তারপরে আপিল যেদিন দায়ের করবেন, বা আবেদন যেদিন দায়ের করার কথা, আপনার কারণ যেদিন উদ্ভব হবে সেই দিনটা বাদ যাবে। ডিক্রি বা আদেশ যেদিন আপনার ঘোষণা দিবে, হ্যাঁ, সেই দিনটা বাদ যাবে। ডিগ্রি বা আদেশের নকল নিতে যে সময়টা লাগবে সেইটা আপনার বাদ যাবে। রায় ঘোষণার দিন, যে দণ্ডাদেশের ক্ষেত্রে রায় ঘোষণার দিনটা বাদ যাবে। আবার রায়ের নকল নিতে যে সময়টা লাগে সেটা বাদ যাবে। এইগুলো আপনার 12 ধারাটা আলোচনা করছি, সেগুলাই লিখবেন। তারপর হচ্ছে প্রশ্ন 3, আমাদের এনে 6 ধারা অনুযায়ী বৈধ অপারগতা সমূহ কি কি? একটু আগে বললাম যে নাবালক, যদি কেউ নাবালক হয়, উন্মাদ যদি হয়, ইনসেন হয়, আর যদি ইডিয়ট হয় বা আনসাউন্ড মাইন্ডের কোনো ব্যক্তি হয়। 3টা কারণ। এই 3টা কারণ ছাড়া আর কোনো কারণ লিখতে যায় না, কারণ আইনগত অপারগতা এই 3টা কারণেই থাকে। এই 3টা কারণ যদি দেখা যায় অপারগতা একটার পর আরেকটা আসতে পারে, তাই না? নাবালক হইছে, সাবালক হওয়ার আগে পাগল হয়ে গেছে, বা জড়বুদ্ধি, এর আগে জড়বুদ্ধি থেকে আবার ভালো হয়েছে, আবার পাগল হয়ে গেছে। এইগুলো একাধারে চললে সবগুলা শেষ হইলে পরে আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আদারওয়াইজ শুরু হবে না। কিন্তু আবার এগুলার মধ্যে যদি কোনো গ্যাপ যায়, যে আপনি সুস্থ হয়েছেন বা বছরখানিক বা 6 মাসের সময় ছিল আপনি মামলা দায়ের করেন নাই, তাহলে আপনি এই সুবিধাটা পাবেন না। আচ্ছা, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল কি? এটা আপনার 17 ধারাটা আলোচনা করবেন। 17 ধারাতে এখানে বাদী এবং বিবাদী উভয়ের ক্ষেত্রেই বলা হয়েছে। যে আপনার যদি প্রথমে বিবাদীটা বলা হয়েছে, যে অপরপক্ষ, আপনি যদি বাদীটা বলা হয়েছে যে আপনি যদি এমন হয় কারো বিরুদ্ধে মামলা দায়ের করার অধিকার মানে উদ্ভব হওয়ার আগে ওই ব্যক্তি মারা গেল, আবার তার বাচ্চা কাচ্চা নাবালক, আপনি তো তখন মামলা দায়ের করলে ওই ওই তামাদি মেয়াদ ওদের থাকবে, স্থগিত থাকবে। তখন আপনি তার যে
উত্তরাধিকার থাকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন ওই ব্যক্তি মারা গেলেও। কিন্তু তামাদি উনার মামলা দায়ের করার কারণ উদ্ভব হওয়ার আগেই কিন্তু তার মারা যাইতে হবে, পরে যাইলে হবে না। এটা উল্টা আর কি, 6 ধারার একটু উল্টাটা, যে 6 ধারাটা শুধু বাদীর জন্য, 17 ধারাতে বাদী বা বিবাদী দুইজনের কিন্তু প্রতিকার দিছে। যদি বাদীর ক্ষেত্রে এরকম হয়, সে মামলা দায়ের করবে কিন্তু তার যে অপোজিশন, যার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ও গেছে মারা গেছে, তখন তার যে উত্তরাধিকারী আছে তার বিরুদ্ধে সে, তারা যদি সুস্থ থাকে, মামলা দায়ের করতে পারবে। এটাই হচ্ছে 17 ধারার প্রথম যেটা উপধারা, সেটাতে বলা হয়েছে। আবার ধরেন যখন যার ইয়ে করবেন কেউ, এটা মামলার ক্ষেত্রেও আছে, আবেদনের ক্ষেত্রেও আছে। আপনি যদি আবেদনও দায়ের করতে যান, দেখা যাবে যে যার বিরুদ্ধে আবেদনটা দায়ের করবেন ওই ব্যক্তি গেল মরে গেল, সেই ক্ষেত্রে তার যে আইনগত প্রতিনিধি আছে, উত্তরাধিকার আছে, তাদের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন। কিন্তু এইটা অগ্রক্রয়ের মামলা, যেটাকে বলে প্রিএমশন সুট, এক্ষেত্রে চলবে না। তারপরে স্থাবর সম্পত্তির দখল, এই ক্ষেত্রে চলবে না। বা কোনো যদি বংশগত পদ অর্জন করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধারাটা প্রযোজ্য হবে না। এই ৩টা বাদ দিয়ে আপনাকে অন্য ক্ষেত্রে এটার ইয়ে করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে দেখা গেল যে আপনি কারো বিরুদ্ধে মামলা করতে চান বা আপনার বিরুদ্ধে কেউ মামলা করতে যাবে, সব ক্ষেত্রে কিন্তু এই ইয়েটা, এই 17 ধারাটা উপযুক্ত হবে। সেটা হলো যে যদি সে মারা যায়, তাহলে তার আইনগত প্রতিনিধি যে উত্তরাধিকার, তার কাছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর এটা অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে চলবে না। স্থাবর সম্পত্তি দখল, এটা আপনার ব্যতিক্রম গুলা পারলে লিখে দিয়েন যদি আসে। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। আপনাদের কি শেষ নাকি প্রশ্ন? 3টা প্রশ্ন আছে। এখন বলেন তো, এই যে তামাদি আইনের 29টা ধারা, কোন ধারাতে আপনাদের প্রবলেম? কোন ধারাটা আপনারা বুঝেনি না? আমার ক্লাস শেষ হয়ে যাবে, 10টা বেজে গেছে। আর 10 মিনিট আমি ক্লাস করাবো, যেহেতু আমি 10 মিনিট 15 মিনিট পরে আসছি। ম্যাম, বুঝেছি হ্যাঁ, বলেন। সবগুলো মোটামুটি, কোনো সমস্যা হুম। নাই আপাতত। হ্যাঁ, টাইম যেহেতু শর্ট ম্যাম, পরে নিতে পারবো হ্যাঁ, আপনাদের তো বাকিগুলো। সময় হ্যাঁ, নাই, তো আপনারা হ্যাঁ, কিভাবে লিখবেন এগুলো সেটা। জটিল কিছু না ম্যাম, এগুলো জটিল কোনোটাই না, জাস্ট আরো। আমাদের পানির মতো সোজা, এটাই জি ম্যাম। একমাত্র আইন যেটা হচ্ছে খুবই ছোট, ধারা অল্প। এটা খুবই সোজা আইন, এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মতো না যে অনেক জটিল। হ্যাঁ, জটিল হবে যদি ফ্যাক্ট কোশ্চেন করে, তাহলে অবশ্যই জটিল হবে, তখন জটিলতা বুঝতে পারবেন। কিন্তু আপনাদের তো ফ্ল্যাট কোশ্চেন করে তো আমাদের আইন থেকে, ওইটা জটিলতা কিছু বোঝার কিছু নাই। এই প্রশ্নগুলো পড়লে আশা করি, বিশেষ করে তামাদি আইন কাকে বলে, উদ্দেশ্য কি, এই যে এইগুলা প্রশ্ন পড়ে যাবেন। আর হচ্ছে অ্যাডভার্স পজিশন, 26 ধারা কি গতবার চলে আসছিল আপনাদের? ইজমেন্ট রাইট যেটা, এটা দেখতে হবে ম্যাম, বলতে ব্যবহার পারতেছি না সত্য। এই মুহূর্তে। যদি থাকে না, তাও পড়বো, না থাকলে ম্যাম পড়তে হবে। ব্যবহার সত্য যদি আইসা থাকে না, যেহেতু উনি ভাইয়া নোট রেডি করছে, এটা তো মনে হয় বাদ দেওয়া হয়েছে, তাহলে মনে হয় নিশ্চয়ই আইসা গেছে। এটা না আসলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এইখানে দুইটাই টপিক আছে, 3 ধারা, 26 ধারা আর 28 ধারা, এটা হচ্ছে প্রাইম টপিক। তারপর এগুলো হচ্ছে অত প্রাইম না। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে বিদায় নিলাম। আপনাদের কোনো প্রবলেম যদি হয়, যে আপনারা বুঝতেছেন না কোনো বিষয় তামাদি আইনে, তাহলে আমাকে নক দিতে পারবেন ওই ভাইয়ার মাধ্যমে, আমি তখন আবার আপনাদেরকে বুঝাই দিব। আর এখানে যেভাবে আপনারা অবশ্যই পয়েন্ট গুলো মনে রেখে, 2-1 কথা পয়েন্টের ভিতরে লিখে আসতে পারলেই আপনাদের নাম্বার হবে, কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে? আর ধারা মনে না থাকলে সমস্যা নেই, শুধু আইনটা লিখে আসবেন যে অমুক আইন অনুযায়ী। ধারাটা যে একদম মনে থাকে না, অনেক সময় মনে থাকে না। কিছু ইম্পর্টেন্ট ধারা আছে, যেমন 3 ধারা, 26, 28, এগুলো মনে রাখতে হবে। আর যদি বাকি ধারা মনে না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা শুধু আইনটা লিখে